প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ক্রিস্টিয়ানো রোনালদোর। পর্তুগালের বেলজিয়ামের কাছে বড় হার যুক্তরাষ্ট্রের। রাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। স্কালোনির চোখে মিশর সুসংগঠিত দল। 90 মিনিট খেলবে লিওনেল মেসি। একাদশে একাধিক পরিবর্তনের আভাস। দুই প্রজন্মের আলোচিত লড়াইয়ে রোনালদোকে হারিয়ে শেষ হাসি হাসল ইয়ামাল। অতিরিক্ত সময়ে মিকেল মেরিনোর গোলে 1-0 ব্যবধানে জিতে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পেন। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিল দুই প্রজন্মের দুই তারকা। একদিকে 41 বছরের ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে নতুন যুগের সেনসেশন লামিন ইয়ামাল। একজন শেষ নাচটা স্মরণীয় করতে চেয়েছিলেন, অন্যজন এসেছিলেন নতুন যুগের ঘোষণা দিতে। শেষ পর্যন্ত 91তম মিনিটে মিকেল মেরিনোর গোলে 1-0 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যায় স্পেন। আর বিশ্বকাপে শেষ হয়ে যায় রোনালদোর অধ্যায়। রোনালদো পুরো ম্যাচে 3টি শট নিয়েছেন, 2টি লক্ষ্যে রেখেছেন, কিন্তু মাত্র 19 বার বল ছুঁয়েছেন। অন্যদিকে গোল না করেও ইয়ামাল ছিলেন সর্বত্র। আক্রমণে ভয়, রক্ষণে ট্যাকল, সব মিলিয়ে ভবিষ্যতের তারকা নিজের পরিচয় আরও একবার দিলেন। শুরু থেকেই ম্যাচের ছন্দ ছিল স্পেনের, তবে 8তম মিনিটেই গোলের সোনালি সুযোগ নষ্ট করেন মিকেল ওয়েরসাবাল। 1-on-1-এ দিয়েগো কস্তাকে পেলেও বল রাখতে পারেননি জালে। তখনই যেন পর্তুগাল নতুন জীবন পেয়ে যায়। এরপর রোনালদোও বসে থাকেননি। 12 ও 37তম মিনিটে 2টি ভালো শট নেন, কিন্তু দুবারই দেয়াল হয়ে দাঁড়ান উনাই সিমন। অন্য প্রান্তে ইয়ামাল ও আলেক্স বায়েনার টানা 2 শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন দিয়েগো কস্তা। কিছুক্ষণ মনে হচ্ছিল স্ট্রাইকাররা নয়, 2 গোলরক্ষকই ম্যাচ জেতার প্রতিযোগিতায় নেমেছেন। প্রথমার্ধের শেষ দিকে নুনো ম্যান্ডেসের জোরালো শট ডিফেন্ডারের পায়ে লেগে ক্রসবারে আঘাত করে। ভাগ্য তখন স্পেনের পক্ষেই ছিল। এরপর 56তম মিনিটে ইনজুরিতে মাঠ ছাড়েন ইয়ামালকে দারুণভাবে আটকে রাখা নুনো ম্যান্ডেস। সেই মুহূর্ত থেকেই স্পেনের ডান প্রান্ত যেন আরও প্রাণ ফিরে পায়। পরিসংখ্যানও বলছে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের। 55% বলের দখল, 15টি শট, 6টি অন টার্গেট, 467টি সফল পাস এবং প্রতিপক্ষের বক্সে 28 বার স্পর্শ। অন্যদিকে পর্তুগালের ছিল মাত্র 10টি শট, লক্ষ্যে মাত্র 2টি। পুরো ম্যাচে একটি পরিষ্কার বিগ চান্সও তৈরি করতে পারেনি রোনালদোর দল। বিশ্বকাপ জিততে নেমে এত হিসাবি ফুটবল খেললে শেষ পর্যন্ত তো মূল্য দিতেই হয়। সবাই যখন অতিরিক্ত সময়ের অপেক্ষায়, তখনই বজ্রপাত। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেরান তরেসের নিখুঁত থ্রু বল ধরে বাঁ পায়ের শটে জাল কাপান মিকেল মেরিনো। এক আঘাতে স্তব্ধ হয়ে যায় পর্তুগাল, আর উল্লাসে ফেটে পড়ে স্পেন। শেষ বাঁশির পর সবচেয়ে আবেগঘন দৃশ্যটি উপহার দেন লামিন ইয়ামাল। হতাশ রোনালদোকে জড়িয়ে ধরে সম্মান জানান তিনি। মাঠে নতুন প্রজন্ম জিতে গেলেও কিংবদন্তির প্রতি শ্রদ্ধা দেখাতে ভুল করেননি ভবিষ্যতের তারকা। ফুটবল আবারও মনে করিয়ে দিল, সময় বদলায়, নায়কও বদলায়। গোলাম মোর্শেদ, স্টার প্লে। শেষ মুহূর্তের গোলে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল রোনালদো পর্তুগাল। শেষ বিশ্বকাপ থেকে প্রিয় তারকার এমন বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না টিএসসিতে আসা ভক্তরা। তারপরও প্রিয় তারকাকে রাখছেন এগিয়ে। অন্যদিকে স্পেন সমর্থকরাও জানিয়েছেন সমবেদনা। বিস্তারিত কেএম সনির রিপোর্টে। আমার ওনার জন্য বেশি কষ্ট, আমি ওনাকে আর দেখতে পারবো না ওয়ার্ল্ড কাপে। কিছুতেই থামছে না এই কান্না। অঝোর ধারায় ভিজে যাচ্ছে দু চোখ। শত সান্ত্বনাতেও মিলছে না শান্তি। পর্তুগালের হারের সঙ্গে শেষ হয়ে গেল বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর পথ চলা। যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না সমর্থকরা।
উনি বলে দিয়েছিল এটা ওনার শেষ বিশ্বকাপ। উনি যখন বলছিলেন আমার মনে হইতেছে যে কেউ জ্যান্ত মাটি দিয়ে ফেলছে, এরকম লাগতেছিল। রোনালদো কি জানেন হাজার হাজার মাইল দূরে তার জন্য এভাবেই ভেঙে পড়ে লাখো হৃদয়? তার একটি গোল দেখার জন্য গভীর রাতে চেয়ে থাকে টিভি স্ক্রিনে। তিনি হারলে হেরে যায় একটা গোটা প্রজন্ম। হয়তো জানেন না, জানলে হয়তো বিশ্বকাপকে বিদায় জানাতে গিয়ে ফিরে তাকাতেন সেই মানুষগুলোর দিকে যারা তার হাত ধরেই চিনেছে পর্তুগাল নামক দেশটাকে। রোনালদো কখনো গোল না করলে পর্তুগাল কখনো আগাইতে পারবো না। আজকে রোনালদো গোল করে না, কোন প্লেয়ারটা গোল করছে, কোন প্লেয়ারটা কি করছে? শুধু রোনালদোকে নিয়ে তারা ভরসা করে রাখে, রোনালদোকে তারা চান্স ক্রিয়েট করে না। এই রোনালদো ছাড়া একটা ম্যাচ জিতছে, যে ম্যাচে রোনালদো করছে পর্তুগাল এই ম্যাচ জিতছে, এছাড়া একটা ম্যাচ জিতে নেই। আজকে রোনালদো গোল করে নেই, এই পর্তুগাল হারিয়ে গেছে, বিদায় নিয়ে গেছে। ম্যাচ শেষের পর এমন দৃশ্যে থমকে গেছে টিএসসি প্রাঙ্গণ। তবে হেরে গিয়েও হারতে দেননি প্রিয় তারকাকে। রোনালদোকে ঘিরে মেসির সঙ্গে তুলনায় জড়িয়ে পড়লেন উত্তপ্ত তর্কে। মেসি কি তাহলে টাকা দিয়ে কি রোনালদোকে কিনে নিছে? তাহলে আপনারা যা বলেন না না, আপনারা ড্র করেন কেন? আপনি তো স্বীকার আমরা করেন। দেখলাম ভাই, না ভাই, আমি কি স্বীকার করবো ভাই? আপনাদের আপনি 3 কি টাকা বলেন? বিতর্কিত ভাই। অন্যদিকে স্পেন সমর্থকদের শিবিরে ছিল একেবারেই ভিন্ন চিত্র। ইয়ামালদের জয়ে উচ্ছ্বাসে মেতেছেন ভক্তরা। তবে আনন্দের মাঝেও অনেকে জানিয়েছেন রোনালদোর প্রতি সম্মান আর সমবেদনা। CR7 এর জন্য হচ্ছে কষ্ট লাগছে একটু, যদিও হচ্ছে স্পেন টিম সাপোর্ট করে, সেই হিসেবে হচ্ছে আশা শুরু থেকে ছিল যে স্পেন হচ্ছে জিতবে। বিশ্বকাপ থেকে নক্ষত্রের বিদায়, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের সবুজ গালিচায় আর কখনোই পড়বে না রোনালদোর পা। এই নির্মম সত্যটাই যেন মেনে নিতে পারছেন না ভক্তরা। কেএম সনি, স্টার প্লে। একটা যুগের সমাপ্তি। 6 বিশ্বকাপ খেলেও রোনালদো নিজের করতে পারলেন না সোনালি ট্রফি। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে অশ্রু ভেজা চোখেই বিদায় নিতে হলো পর্তুগিজ মহাতারকাকে। ম্যাচের শেষ বাঁশি বাজতেই এবার আর টানেলের পথ ধরলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। চোখের পানি আটকে মাঠের মাঝখানে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন দর্শকদের দিকে। আর কখনো ফেরা হবে না বিশ্বকাপের আসরে, আর কখনোই মাঠে নামা হবে না। তাই শেষবারের মতো হয়তো একটু থেকে যাওয়ার চেষ্টা। তবে রোনালদো শেষ পর্যন্ত চোখের পানি আটকে রাখতে পারেননি। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করেছেন। প্রথম ফুটবলার হিসেবে 6টি বিশ্বকাপ খেলা এবং গোল করা ফুটবলার। তবে হেক্সার চেষ্টাতেও মিটল না স্বাদ। অধরাই থেকে গেল সোনালি ট্রফিটা। 22 বিশ্বকাপে খেলার তেমন সুযোগ মেলেনি। তবে 26 বিশ্বকাপে CR7-এর উপরেই ভরসা করেছিলেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। সেই ভরসা রোনালদো ঠিকঠাক রাখতে পেরেছেন কিনা প্রশ্ন আছে সেখানেও। রোনালদোকে সমর্থন দিতে 8,350 মাইল পাড়ি দিয়ে মাঠে পৌঁছেছিল লাল সবুজের পতাকা। ডালাস থেকে বাংলাদেশ, সবারই অপেক্ষা ছিল রোনালদোর মুখে হাসি দেখা। তবে তা শেষ হয়েছে বিষাদ দিয়েই। একটা বিশ্বকাপ জেতা হলো না। তবে রোনালদোকে আইডল মেনে অনেকে বিশ্বকাপ জিতেছে। ভবিষ্যতেও হয়তো অনেকে বিশ্বকাপ উছিয়ে ধরে বলবে আমার আইডল ক্রিস্টিয়ানো রোনালদো। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। বিশ্বকাপের মতো ইউরো জয় ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে সমান গুরুত্বপূর্ণ। শেষ 16 স্পেনের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে রোনালদো জানিয়েছেন বিশ্বকাপ জিততে না পারলেও কোনো আক্ষেপ নেই, ইউরো জিতেই তৃপ্ত তিনি। জিততে না পারাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ 2016 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয় আমার কাছে বিশ্বকাপের মতোই সমান গুরুত্বপূর্ণ। লিওনেল মেসি বিশ্বকাপ জয়ের পর থেকেই ফুটবলের সবচেয়ে বড় এবং মর্যাদার শিরোপাকে ছোট করে দেখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 26 বিশ্বকাপ থেকে বিদায়ের পরেও তা অব্যাহত। এক বিশ্বকাপ জয়ের আশায় 40 বছর পেরিয়ে গেছে, তবুও রোনালদো খেলতে নেমেছেন জাতীয় দলের হয়ে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে কান্না করতে করতে মাঠও ছেড়েছেন। তবে কথার লড়াইয়ে এক বিন্দু ছাড় দিতে নারাজ CR7। বিশ্বকাপ জিততে না পারার কষ্ট ভুলতে চাচ্ছেন ইউরো জয় দিয়ে। আগামীকালও আমি আজকের মতোই ঘুম থেকে উঠব, তখনও আমার বিবেক পরিষ্কার থাকবে, কারণ আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি। পর্তুগালের হয়ে আমি 3টি শিরোপা জিতেছি। আমি আসার আগে পর্তুগাল একটিও শিরোপা জিততে পারেনি, তাই আমি খুশি। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে রোনালদোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। 22 বিশ্বকাপে তাকে বেঞ্চেই বসিয়ে রাখতেন কোচ ফার্নান্দো সান্তোস, আর এ কারণেই বিশ্বকাপ শেষে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। তবে 26 বিশ্বকাপে রোনালদো নিষ্ক্রিয় থাকার পরেও পুরো সময় খেলিয়েছেন রবার্তো মার্তিনেজ। স্পেনের বিপক্ষে হারের ম্যাচে রোনালদোর জন্যই মাঠে নামানো হয়নি গনজালো রামোসকে, তা নিয়েও চলছে সমালোচনা।
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলেছেন এমন ঘোষণা দিলেও পর্তুগালের হয়ে রোনালদো শেষ ম্যাচ খেলেছেন কিনা তা স্পষ্ট করেননি। আবেগের বশবর্তী হয়ে নয়, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে চান CR7। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। শেষ 8-এ তাদের প্রতিপক্ষ স্পেন। বিশ্বকাপের নকআউট লড়াইয়ের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে বেলজিয়াম। ম্যাচের 9 মিনিটে চার্লস ডি কেটেলারার গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। তবে পিছিয়ে থেকেও দমে যায়নি যুক্তরাষ্ট্র। 31 মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান মালিক টিলম্যান। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র 2 মিনিট পরে আবারও আঘাত হানেন চার্লস ডি ক্যাটেলারা। নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রেখেছে বেলজিয়াম। ফানাকান আর লুকাকু মিলে দিয়েছেন আরও 2 গোল। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি আসরে 4 ম্যাচে 4 জয়। কিন্তু মাঠের গল্প কি শুধুই পুরুষ সংখ্যানের মতো সহজ? কাবো ভার্দের বিপক্ষে 90 মিনিটে জয় না পাওয়া, অতিরিক্ত সময়ে গিয়ে লড়াই করে টিকে থাকা আর একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায়, সব মিলিয়ে শেষ 16-র আগে সতর্ক আর্জেন্টিনা। তবে কি স্কালোনির দল ভয় পাচ্ছে, নাকি বড় ম্যাচের আগে বাস্তবতাটা মেনে নিয়ে আরও প্রস্তুত হচ্ছে মেসিরা? উত্তর খোঁজার চেষ্টা করছেন তানজিম ঐশী। বিশ্বকাপের মঞ্চে বড় দলগুলোর জন্য সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে তখনই, যখন প্রতিপক্ষের নামের চেয়ে নিজেদের ভুল বেশি আলোচনায় আসে। আর্জেন্টিনার ক্ষেত্রেও এই আলোচনার কেন্দ্রে কাবো ভার্দের বিপক্ষে সেই কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বে 3 ম্যাচের দাপুটে জয় পাওয়া বর্তমান চ্যাম্পিয়নরা শেষ 32-এ গিয়ে আফ্রিকার দলটার বিপক্ষে আটকে যায়। 90 মিনিটে সমাধান মেলেনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে লড়াই করে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচের পর স্বস্তির নিঃশ্বাস ফেললেও সতর্ক হয়ে গেছে আর্জেন্টিনা শিবির। কারণ বিশ্বকাপ বারবার প্রমাণ করেছে এখানে ছোট দল বলে কিছুই নেই। ফ্রান্সের মতো শক্তিশালী দলকে ভুগিয়েছে প্যারাগুয়ে। স্পেনকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হয়েছে পর্তুগালের বিপক্ষে। আর নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে কি প্রথমে কাবো ভার্দের বিপক্ষে কঠিন লড়াই আর ব্রাজিলের বিদায় আর্জেন্টিনাকে ভয় পাইয়ে দিয়েছে? কোচের মতে এই বিশ্বকাপ সবার জন্যই খুব কঠিন। এখানে কোনো স্পষ্ট ফেভারিট নেই। শেষ 16তে আর্জেন্টিনার সামনে এখন মোহাম্মদ সালার মিশর। আফ্রিকার দলটা এখন পর্যন্ত 4 ম্যাচে মাত্র 2টা জয় পেলেও প্রতিটা ম্যাচেই দেখিয়েছে নিজেদের লড়াকু মানসিকতা। স্ক্যালোনির চোখে মিশর শুধু একটা প্রতিপক্ষ নয়, একটা সুসংগঠিত দলও। তাই কেবল মেসি ম্যাজিকই নয়, দেখা যেতে পারে মোসালা ম্যাজিকও। কেবো ভার্দের ধাক্কা আর ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টিনাও কি এখন চাপে? বিশ্ব চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাসে কি চির ধরেছে, নাকি স্কালোনি তার দলকে আরও সতর্ক বার্তা দিচ্ছেন? উত্তর মিলবে আটলান্টায় রাত 10টার ম্যাচে। তানজিম ঐশী, স্টার প্লে। ইজিপ্টের বিপক্ষে শেষ 16 লড়াই আর্জেন্টিনার একাদশে আভাস মিলছে একাধিক পরিবর্তনের। কাবো ভার্দের বিপক্ষে ধরা পড়ার দুর্বলতা কাটিয়ে আরও ভারসাম্যপূর্ণ ও কার্যকর দল গড়তে নতুন পরিকল্পনায় এগোচ্ছেন লিওনেল স্কালোনি। সর্বশেষ অনুশীলনে লিওনেল মেসির সাথে তার দীর্ঘ আলোচনাও সেই প্রস্তুতিরই ইঙ্গিত দিয়েছে। নকআউট ম্যাচে আরও শক্তিশালী রূপেই মাঠে নামতে চায় আলবিসেলেস্তেরা। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। ইজিপ্ট সহকারী কোচ ইব্রাহিম হাসান আগেই হুমকার দিয়েছে, তাদের দলে আছেন মোহাম্মদ সালাহ এবং 26 জন মেসি। সেই চ্যালেঞ্জ সামনে রেখেই শেষ 16-র আগে দল গুছিয়ে নিচ্ছেন লিওনেল স্কালোনি। সর্বশেষ অনুশীলনের শুরুতেই লিওনেল মেসির সঙ্গে দীর্ঘ আলোচনা করেন আর্জেন্টিনা কোচ। হাসি ঠাট্টার পরিবেশ থাকলেও পরিকল্পনায় ছিল ম্যাচের প্রস্তুতি। রাউন্ড অফ 32-তে কাবো ভার্দেকে হারিয়ে পরের রাউন্ডে উঠলেও পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নয় কোচিং স্টাফ। তাদের মতে সমস্যা ফুটবলারদের নামে নয়, দলের কার্যকারিতায়। তাই পুরো একাদশ বদলে নয়, সর্বোচ্চ 3টি পরিবর্তনেই সমাধান খুঁজছেন স্কালোনি। সবচেয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা মাঝমাঠে। গত ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব রাখা লিয়ান্ড্রো পারেদেস এখন শুরুর একাদশে ফেরার সবচেয়ে জোরালো দাবিদার। তিনি খেললে অ্যালেক্সিস ম্যাকালিস্টার নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ভূমিকায় খেলতে পারবেন।
শতভাগ ফিট থাকলে তিনিই তার প্রথম পছন্দ। এমনকি তাকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার বলেও উল্লেখ করেছেন এই আর্জেন্টাইন কোচ। আক্রমণ ভাগেও বদলের ইঙ্গিত স্পষ্ট। কয়েকদিন আগেও লাউতারো মার্টিনেজ এগিয়ে থাকলেও এখন হুলিয়ান আলভারেজই একাদশে ফেরার দৌড়ে এগিয়ে। বা গোড়ালির চোট কাটিয়ে ছন্দ ফিরে পাওয়ায় শুরু থেকেই তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে। রক্ষণেও আসতে পারে একটি পরিবর্তন। ইনজুরি কাটিয়ে ফিট হওয়া নিকোলাস তালিয়াফিকো আবারও বাম প্রান্তে ফিরতে পারেন। কাবু ভার্দের বিপক্ষে ম্যাচের শেষ দিকে ফাকুন্দো মেদিনা ক্রাম্পে পড়ায় সেই সম্ভাবনা আরও বেড়েছে। সব মিলিয়ে পুরো দল ভেঙে নয়, বরং ভারসাম্য ফিরিয়েই ইজিপ্টের বিপক্ষে নামতে চান স্কালোনি। মাঝমাঠে নিয়ন্ত্রণ, আক্রমণে নতুন গতি এবং রক্ষণে স্থিরতা, এই 3 লক্ষ্য নিয়েই শেষ 16 লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। গোলাম মোর্শেদ, স্টার প্লে। গেম স্টেট ম্যানেজমেন্ট সমস্যায় ভুগছে আর্জেন্টিনা। এছাড়াও একঝুড়ি সমস্যায় জর্জরিত লিওনেল স্কালোনির দল। কাবু ভার্দের বিপক্ষে ছিল ওয়েক আপ কল। সবশেষ বিশ্বকাপেও এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। এবার কি পারবে? মামুনুর রশিদের বিশ্লেষণ। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন দল। আর্জেন্টিনা অপরাজেয় হয়ে ওঠা একটা দল, কিন্তু সেই দলের সব কিছু কি ঠিকঠাক চলছে? বোধ হয় না। সবশেষ ম্যাচটা ছিল আর্জেন্টিনার ওয়েক আপ কল। সেই কলে লিওনেল স্কালোনির ঘুম ভাঙবে কি? মিশরের বিপক্ষে কেমন হতে যাচ্ছে ম্যাচটা? বি রিয়েলিস্টিক। আর্জেন্টিনার সমস্যার ঝুড়ি নিয়ে বসা যাক। বর্তমানে আর্জেন্টিনার অন্যতম সমস্যার নাম গেম স্টেট ম্যানেজমেন্ট, বা এগিয়ে গেলেই খেই হারানো। ম্যাচের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিনকে দিন কমে যাচ্ছে। যখনই ম্যাচে লিড নিচ্ছে তখনই যেন কেমন একটা শিথিলতা ভর করছে দলটিতে। খেলার গতি কমিয়ে দেয়া, মনোযোগ হারায় এবং প্রতিপক্ষকে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ করে দেয় এই দল। পুরনো ভূত কি পিছু ছাড়ছে না? এই সমস্যা কিন্তু আর্জেন্টিনার জন্য একদম নতুন নয়। কাতার বিশ্বকাপেও এই একই চিত্র দেখা গিয়েছিল। সৌদি আরবের বিপক্ষে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয়েছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে 2-0 ব্যবধানের লিডে থাকার পরেও শেষ মুহূর্তে ম্যাচ ট্রাইব্রেকারের রূপ নিয়েছিল। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে 2 গোলের লিডও ধরে রাখতে পারেনি। অস্ট্রেলিয়ার সহজ ম্যাচকেও শেষ মুহূর্তে অপ্রয়োজনীয় চাপে রূপ দেওয়া হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথেও আর্জেন্টিনা প্রায় প্রতিটি ম্যাচকে জটিল করে তুলেছিল। কাবু ভার্দের বিপক্ষেও সেই একই নাটকের পুনরাবৃত্তি দেখা গেছে এবারের বিশ্বকাপে। কেন এমন হচ্ছে? নেপথ্যের কারণগুলো বিশ্লেষণ করলে আর্জেন্টিনার এই ম্যাচ কঠিন করার অভ্যাসের পেছনে কয়েকটি বড় কারণ সামনে আসে। শক্তি সংরক্ষণের ভুল কৌশল। এবার নকআউট পর্ব বেশ দীর্ঘ এবং পরপর ম্যাচ খেলতে হবে, তাই আর্জেন্টিনা হয়তো শুরুতেই সব শক্তি খরচ করতে চায় না। একবার এগিয়ে গেলে তারা ম্যাচের গতি কমিয়ে শক্তি বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এখানেই তৈরি হচ্ছে বড় ফাঁদ। অতিরিক্ত শক্তি বাঁচাতে গিয়ে তারা খেলার তীব্রতা হারিয়ে ফেলছে। প্রতিপক্ষ ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে, ফলে শেষ পর্যন্ত অতিরিক্ত সময় খেলার ঝুঁকি তৈরি হয়, যা উল্টো আরও বেশি শারীরিক শক্তি কেড়ে নেয়। কৌশলগত রক্ষণাত্মক মানসিকতা। আর্জেন্টিনার খেলার ধরন ইউরোপের অনেক হাই প্রেসিং দলের চেয়ে আলাদা। তারা পুরো ম্যাচ জুড়ে উচ্চ গতির প্রেসিং করে না, বরং নির্দিষ্ট মুহূর্তে গতি বাড়িয়ে আক্রমণ করে। কাবু ভার্দের বিপক্ষে মেসির প্রথম গোলটি ছিল তেমনই এক ঝলক। হঠাৎ গতি বাড়িয়ে রক্ষণভাগের পেছনে দৌড়, নিখুঁত বল নিয়ন্ত্রণ এবং চমৎকার ফিনিশিং। কিন্তু গোল করার পরে আর্জেন্টিনা অনেক বেশি নিচে নেমে আসে, প্রতিপক্ষকে বলের দখল দিয়ে দেয়। দীর্ঘ সময় নিজেদের অর্ধে রক্ষণ করতে করতে শেষ পর্যন্ত ডিফেন্সে ছোট ছোট ফাঁকা তৈরি হয় এবং প্রতিপক্ষ সুযোগ বের করে ফেলে। মেসির বিরল কৌশলগত স্বীকারোক্তি। কাবু ভার্দে ম্যাচ শেষে অধিনায়ক লিওনেল মেসি নিজেই বেশ কিছু কৌশলগত ঘাটতি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, দলটি ঠিকভাবে প্রেস করতে পারেনি। মিডফিল্ড ও ডিফেন্স 2 লাইনের মধ্যে দূরত্ব বেশি ছিল। আর্জেন্টিনাকে তখন বলের পেছনে ছুটতে হয়েছে। মেসির এই মন্তব্য থেকে স্পষ্ট যে সমস্যাটি শুধু ব্যক্তিগত ভুল নয়, বরং দলগত সংগঠনের ঘাটতি। কাউন্টার অ্যাটাক ও মেসির বয়স। আর্জেন্টিনার আরেকটি বড় সীমাবদ্ধতা হলো দ্রুত পাল্টা আক্রমণ বা
কাউন্টার অ্যাটাক করতে না পারা। যখন প্রতিপক্ষ সমতা ফেরাতে অল আউট আক্রমণে উঠে আসে তখন তাদের পেছনে অনেক ফাঁকা জায়গা তৈরি হয়, কিন্তু আর্জেন্টিনা সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছে না। এর কারণ আর্জেন্টিনার উইঙ্গাররা গতি দানব নন। তারা ড্রিবল বা লম্বা দৌড়ের চেয়ে ছোট ছোট পাসে আক্রমণ করতেই বেশি পছন্দ করেন। এর উপর মেসির বয়সটাও একটা বাস্তবতা। মেসি এখনো বিশ্বসেরা, কিন্তু আগের মতো দীর্ঘ দূরত্বে একাই দৌড়ে কাউন্টার অ্যাটাক পরিচালনা করার সামর্থ্য তার এখন আর নেই। তবে আর্জেন্টিনা কেন এখনো আলাদা? এত সব সীমাবদ্ধতার পরও আর্জেন্টিনার একটু বড় গুণ রয়েছে, তারা সহজে ভেঙে পড়ে না। কাবো ভার্দে 2 বার সমতা ফেরানোর পরও দলটির মধ্যে কোনো প্যানিক বা আতঙ্ক দেখা যায়নি। তারা ধৈর্য ধরে বলের দখল রেখেছে, একের পর এক আক্রমণ করেছে এবং শেষ পর্যন্ত সেট পিস থেকে 2 সেন্টার ব্যাকের গোলে জয় নিশ্চিত করেছে। ম্যাচ কঠিন হয়ে গেলেও আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয়ের সমাধান খুঁজে বের করতে জানে। এই দলটি অসাধারণ প্রতিভাবান হলেও ম্যাচকে সহজভাবে শেষ করার বদলে অপ্রয়োজনীয়ভাবে কঠিন করে তোলে। নকআউট পর্বের সামনে আরও শক্তিশালী প্রতিপক্ষ আসবে, তখনই পুরনো অভ্যাস বজায় থাকলে তার জন্য চড়া মূল্য চোকাতে হতে পারে স্কালোনির দলকে। আর্জেন্টিনা কি পারবে এই ভুল শুধরে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে, নাকি প্রতি ম্যাচেই সমর্থকদের হার্টবিট এভাবে বাড়তেই থাকবে? আপনার কি মনে হয়? মামুনুর রশিদ, স্টার প্লে। মিশরের বিপক্ষে কোন কৌশলে খেলবে আর্জেন্টিনা? ফের লিওনেল মেসি কি হবেন আর্জেন্টিনার ত্রাণকর্তা? লিওনেল স্কালোনির স্ট্র্যাটেজি কিভাবে প্রতিপক্ষকে ফাঁদে ফেলে? প্রতিপক্ষের মোমেন্টাম কিভাবে নষ্ট করে আর্জেন্টিনা? সব প্রশ্নের উত্তর রহমান পেয়ারের এক্সপ্লেইনারে। লিওনেল মেসি যখন মাঠে অলস ভঙ্গিতে হেঁটে বেড়ান তখন প্রতিপক্ষ দলের মনে হয় তারা বুঝি ফাঁকা মাঠে 11 জনের বিপক্ষে 10 জনকে নিয়ে খেলছে, কিন্তু তারা টের পাওয়ার আগেই যা ঘটার ঘটে যায়। হঠাৎ 1 সেকেন্ডের তীব্র গতি, একটা কাঁধের ঝাঁকুনি, ডিফেন্ডারদের চোখের পলকে বোকা বানিয়ে বল চলে যায় জালের ঠিক কোনায়। কাতার বিশ্বকাপ থেকে শুরু করে লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার এই যে অবিস্মরণীয় আধিপত্য, তার পেছনে কোনো ধরা বাঁধা ইউরোপীয় ছক নেই কোনো জ্যামিতিক পজিশনাল প্ল্যান। এখানে যা আছে তাকে ফুটবলের ভাষায় বলে আকর্ষণ করে প্রতারণা করা, অ্যাট্রাক্ট টু ডিসিভ। দক্ষিণ আমেরিকান ফুটবলের সেই চিরন্তন জাদুকে স্কালোনি রূপ দিয়েছেন একবিংশ শতাব্দীর সবচেয়ে বুদ্ধিদীপ্ত ও খুনে রণকৌশলে। স্কালোনির এই অভিনব ট্যাকটিক্স ফুটবল বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। আকর্ষণের আড়ালে মহা প্রতারণা, অ্যাট্রাক্ট টু ডিসিভ। ইউরোপের শীর্ষ লিগগুলোতে দলগুলো খেলে একটা নির্দিষ্ট ছকে, যেখানে মাঠের প্রতিটা ইঞ্চি কার অধীনে থাকবে তা আগে থেকেই মাপা থাকে। কিন্তু বল যখন মাঠের বাম কিংবা ডান প্রান্তে থাকে, আর্জেন্টিনার মিডফিল্ডার এবং ফরওয়ার্ডরা ঝাঁক বেঁধে সেই বলের দিকে এগিয়ে যান। এই অতি ঘনত্ব বা ওভারলোড দেখে প্রতিপক্ষের ডিফেন্ডার ও মিডফিল্ডাররাও নিজেদের জোন ছেড়ে বলের দিকে ছুটে আসতে বাধ্য হয়। আর ঠিক তখনই তৈরি হয় ফাঁদ। যখনই প্রতিপক্ষ এক পাশে হেলে পড়ে, আর্জেন্টিনার কোনো টেকনিক্যাল জাদুকর নিখুঁত পাসে বল পাঠিয়ে দেন মাঠের অন্য প্রান্তের ফাঁকা জায়গায়, যেখানে ধেয়ে আসা ফুলব্যাক বা উইঙ্গার আগে থেকেই ওঁত পেতে থাকেন চূড়ান্ত আঘাতের জন্য। ক্ষুদ্র দূরত্বের ফাঁদ ও জোনাল ডিফেন্সের মরণ কামড়। অনেক দলই আর্জেন্টিনার বিপক্ষে রক্ষণাত্মক জোনাল 4-4-2 ফরমেশনে মাঠে নামে। স্কালোনি এই জোনাল ডিফেন্স ভাঙার জন্য ব্যবহার করেন স্মল ডিস্টেন্স বা ক্ষুদ্র দূরত্বের পাসিং নেটওয়ার্ক। সাধারণত জোনাল ডিফেন্সে খেলোয়াড়রা নিজ নিজ জোনের সুরক্ষায় ব্যস্ত থাকেন। আর্জেন্টিনা যখন বল নিয়ে ওপরে ওঠে তখন তাদের 4 থেকে 5 জন খেলোয়াড় একে অপরের খুব কাছাকাছি চলে আসেন। ডিপলের ছোট পাস, এনজো বা ম্যাকঅ্যালিস্টারের ওয়ান টাচ বা বাউন্স পাস প্রতিপক্ষের জোনাল ডিফেন্ডারদের চরম দ্বিধায় ফেলে দেয়। তারা বুঝতে পারেন না নিজেদের জোন ধরে রাখবেন নাকি আর্জেন্টাইন খেলোয়াড়দের উপর চড়াও হবেন। এই দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নিয়ে আর্জেন্টিনা পুরো দল হিসেবে এক অবিশ্বাস্য গতিতে উপরে উঠে আসে। এর দুটি বড় সুবিধা রয়েছে: খেলার গতি নিয়ন্ত্রণ
ম্যাচের টেম্পো পুরোপুরি আর্জেন্টিনার নিয়ন্ত্রণে থাকে। তারা কখন ধীরগতিতে খেলবে আর কখন হঠাৎ আক্রমণের গতি বাড়িয়ে দেবে তা প্রতিপক্ষ বুঝতেই পারে না। খুনে কাউন্টার প্রেস। আর্জেন্টিনা প্রথাগতভাবে খুব বড় হাই প্রেসিং দল নয়, কিন্তু বলের চারপাশে এত বেশি খেলোয়াড় কাছাকাছি থাকায় বল হাতছাড়া হওয়া মাত্রই 5-6 জন মিলে প্রতিপক্ষকে মৌমাছির মতো ছেঁকে ধরে। ফলে প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাক করার কোনো সুযোগ পায় না। 1 ভার্সাস 1 শ্রেষ্ঠত্ব এবং মেসির মহাকর্ষ বল। আধুনিক ফুটবলে দলগুলো যখন জোনাল ডিফেন্স ছেড়ে ম্যান টু ম্যান মার্কিং শুরু করে, তখন স্কালোনির আর্জেন্টিনা তাদের আসল রূপ দেখায়। ম্যান টু ম্যান ডিফেন্স ভাঙার একমাত্র উপায় হলো ব্যক্তিগত দক্ষতার জোরে প্রতিপক্ষকে 1 ভার্সাস 1 লড়াইয়ে পরাস্ত করা। যখনই কোনো আর্জেন্টাইন তারকা ড্রিবলিং করে তার মার্কারকে পরাস্ত করেন, তখনই প্রতিপক্ষের পুরো রক্ষণভাগের চেইন ভেঙে পড়ে। একজন ডিফেন্ডারকে তখন নিজের জায়গা ছেড়ে এগিয়ে আসতে হয় এবং অন্য জায়গায় তৈরি হয় বিশাল শূন্যতা। 3 ভার্সাস 2 কিংবা 4 ভার্সাস 3 পরিস্থিতির সৃষ্টি করে আর্জেন্টিনা প্রতিপক্ষকে খণ্ড বিখণ্ড করে দেয়। আর এই পুরো ব্যবস্থার কেন্দ্রে যিনি আছেন তার নাম লিওনেল মেসি। মাঠের ভেতর মেসির এক অলৌকিক গ্র্যাভিটি বা মহাকর্ষ বল রয়েছে। তিনি যেখানেই যান না কেন প্রতিপক্ষের 4-5 জন খেলোয়াড় চৌম্বকীয় আকর্ষণের মতো তার দিকে টেনে নিয়ে আসেন। কাবু ভার্দে বা আলজেরিয়ার মতো দলগুলোর বিপক্ষেও এটা দেখা গেছে। মেসিকে আটকানোর এই মরিয়া চেষ্টায় প্রতিপক্ষের সর্বনাশ ডেকে আনে। মেসি নিজের দিকে পুরো ডিফেন্সকে টেনে নিয়ে বাকি সতীর্থদের জন্য যে অবারিত স্পেস তৈরি করে দেন, সেটাই স্কালোনির কৌশলের মূল চালিকা শক্তি। মোমেন্টামের বিপরীতে খেলা, প্রতিপক্ষের গতিকেই অস্ত্র বানানো। স্কালোনির আরেকটি অসাধারণ কৌশল হলো প্রতিপক্ষের রানিং মোমেন্টাম বা দৌড়ের গতিকে তাদের বিরুদ্ধেই ব্যবহার করা। ধরা যাক আর্জেন্টিনার লেফট ব্যাক বল পাস করছেন মাঝ মাঠে। স্বাভাবিকভাবে প্রতিপক্ষের পুরো রক্ষণভাগ তখন ডান থেকে বাম দিকে সরতে শুরু করে। প্রতিপক্ষের খেলোয়াড়রা যখন একটা নির্দিষ্ট অভিমুখে দৌড়াচ্ছেন, আর্জেন্টিনা ঠিক তখনই বল বাড়িয়ে দেয় তাদের দৌড়ের বিপরীত অভিমুখে। কেউ যখন তীব্র গতিতে একদিকে দৌড়ায়, হঠাৎ ব্রেক কষে নিজের শরীরের ভর উল্টো দিকে ঘোরানো মানব দেহের জন্য অত্যন্ত কঠিন। প্রতিপক্ষ ডিফেন্ডাররা যখনই স্লাইড করে বা দৌড়ে একদিক বন্ধ করতে যায়, স্কালোনির দল ছোট ছোট 1-2 কম্বিনেশনে বল ঠিক তার পেছনের ফাঁকা জায়গায় পাঠিয়ে দেয়। ফাইনাল থার্ডে ঢোকার এটি এক মারাত্মক বৈজ্ঞানিক ফর্মুলা। 39 বছর বয়সের মেসি হাঁটার অন্তরালে লুকিয়ে থাকা এক শিকারী। 39 বছর বয়সী লিওনেল মেসি ম্যাচের প্রায় 60 ভাগের বেশি সময় কেবল হেঁটে বেড়ান। কিন্তু ফুটবল বোদ্ধারা জানেন এই হাঁটা কোনো ক্লান্তি নয়, বরং এক নিখুঁত কৌশল। তিনি হাঁটতে হাঁটতে মাঠ রিড করেন, ফাঁকা জায়গা খোঁজেন এবং সঠিক মুহূর্তের অপেক্ষা করেন। যখনই আর্জেন্টিনা ফাইনাল থার্ডে আক্রমণ শানায়, মেসি হঠাৎ তার শরীরের ভর সামনে ঝুঁকিয়ে এমন এক অবিশ্বাস্য দৌড়ের ভান বা ফেইন্ট করেন, যা দেখে বিশ্বের যে কোনো বিশ্বসেরা সেন্টার ব্যাকও বোকা বনে যায়। ডিফেন্ডাররা যখন ভাবেন মেসি বক্সে ঢুকে কাট ইন করবেন এবং তারা গোল লাইন বাঁচাতে মরিয়া হয়ে পেছনে ছোটেন, মেসি তখন চতুর শিকারীর মতো বক্সের ঠিক প্রান্তে নিজের গতি থামিয়ে দেন। ডিফেন্ডাররা গোল পোস্টের দিকে ছুটে যান আর মেসি বক্সের বাইরে সম্পূর্ণ ফাঁকায় দাঁড়িয়ে থাকেন। উইং থেকে আসা মাইনাস বা কাটব্যাক পাস যখন মেসির পায়ে এসে পৌঁছায়, তখন তার সামনে কোনো বাধা থাকে না। স্কালোনির আর্জেন্টিনার এই ফুটবল কোনো নিখুঁত রোবোটিক ফর্মুলা নয়, এতে খুঁত আছে। মাঝে মাঝে প্রতিপক্ষ কাউন্টার প্রেসিং ভেঙে ফেললে রক্ষণ ভাগে ফাটলও ধরে, কিন্তু এই দলটার সৌন্দর্য এটাই, তারা কোনো তাত্ত্বিক বইয়ের পাতা দেখে খেলে না। তারা খেলে তাদের খেলোয়াড়দের সহজাত প্রবৃত্তির ওপর ভর করে। রহমান পেয়ার, স্টার প্লে।
বিশ্বকাপে ফিফার ফেয়ার প্লে নীতি নিয়ে এখন তুমুল বিতর্ক। যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানের লাল কার্ডে নিষেধাজ্ঞা স্থগিত হয়েছে নজিরবিহীনভাবে, অথচ একই সময়ে মিশরের মোহানাদ লাসিনের হলুদ কার্ডে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজ করেছে ফিফা। দুই ঘটনায় দুই রকম সিদ্ধান্ত কেন, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে। তানজিম ঐশীর রিপোর্টে বিস্তারিত। যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এত দেন দরবার, সেই ফোলারিন বালোগানের দিনটা গেল একেবারেই নিষ্প্রভ। বেলজিয়ামের বিপক্ষে 90 মিনিট খেলেও বল ছুঁয়েছেন মাত্র 19 বার, আর যুক্তরাষ্ট্র জিততে পারেনি। রাউন্ড অফ 32-তে সরাসরি রেড কার্ড দেখলেও আপিলে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান বালোগান। তবে একই ধরনের সুবিধা পায়নি মিশর। দুই হলুদ কার্ডে নিষিদ্ধ হওয়া মোহানাদ লাসিনের শাস্তি প্রত্যাহারের আবেদন ভিডিও প্রমাণ দেওয়ার পরও খারিজ করে দেয় ফিফা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তাই সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ চেপে রেখেই মিশরের কোচ হোসাম হাসান জানালেন, ফিফার স্লোগান সম্মান আর ফেয়ার প্লে, সেটাই মানে মিশরের ফুটবলাররাও। তবে লাসিনের হলুদ কার্ডের সিদ্ধান্ত তাদের জন্য বড় প্রভাব ফেলেছিল। শেষ 32-এ অস্ট্রেলিয়াকে হারালেও লাসিনকে ছাড়াই খেলতে হয়েছিল মিশরকে, যা তাদের খেলায়ও প্রভাব ফেলেছিল। তাই ম্যাচের আগে ফিফার প্রতি কোচ সম্মানের কথা জানালেও সাথে আকার ইঙ্গিতে এও জানিয়ে রাখলেন, মিশর ফিফার সিদ্ধান্তকে সম্মান করে, তবে মানুষ সবই দেখছে। রাউন্ড অফ 16-এ বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। হতাশা প্রকাশ করেছিল ইউএফাও, কারণ 1970 সালে লাল কার্ড চালু হওয়ার পর এই প্রথম এমন সিদ্ধান্ত দেখল ফুটবল বিশ্ব। একই টুর্নামেন্টে দুই খেলোয়াড়, দুই শাস্তি, কিন্তু দুই রকম সিদ্ধান্ত। তাই টুর্নামেন্ট থেকে যুক্তরাষ্ট্র বিদায় নিলেও প্রশ্নটা থেকেই যাচ্ছে, ফিফার ফেয়ার প্লে কি সত্যি সবার জন্য সমান, নাকি দ্বৈত মানদণ্ডের অভিযোগ আরও জোরালো হলো? তানজিম ঐশী, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা, রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।